পশ্চিমবঙ্গের উত্তর সীমায় অবস্থিত পাহাড়ে ঘেরা সবুজ চা বাগান আর নীল আকাশে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দিয়ে সাজানো পাহাড়ের রানী দার্জিলিং। এই দার্জিলিংকে দেখার, চেনার আর বোঝার জন্য এখানে পৌঁছে একটি ঝোলা আর ছাতা হাতে নেমে পড়েছিলাম অপূর্ব পাহাড়ি পথে। পথ চলতে চলতেই কানে ভেসে এলো বৌদ্ধ মঠের মন্ত্র। পথ চলতে চলতেই দেখতে পেলাম ব্রিটিশদের নির্মিত নানান কলোনিয়াল স্থাপত্যশৈলী। পথ চলতে চলতেই পৌঁছে গেলাম দিগন্ত বিস্তৃত চা বাগানের মাঝে, যেখানে মেঘেদের হাত বাড়ালেই স্পর্শ করা যায়। আর পথ চলতে চলতেই শুধু দেখা নয়, শোনাও হলো বিশ্ব ঐতিহ্যের টয় ট্রেনের। আসলে এই দার্জিলিং একটি সময় ছিল সিকিমের অংশ। ব্রিটিশরা সিকিমকে গোর্খা আক্রমণ প্রতিরোধ করতে সহায়তা করে। তিতলিয়া চুক্তির পরও যখন তার সমাধান হলো না, তখন ব্রিটিশরা অনুসন্ধান করতে 1828 সালে এখানে পাঠান ক্যাপ্টেন লয়েডকে। ক্যাপ্টেন লয়েডের এই জায়গাটি দারুণ ভালো লাগে। গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা, নজরদারি ও তিব্বতের সাথে ব্যবসা বাণিজ্য, এইসব কারণেই 1 ফেব্রুয়ারি 1835 সালে নির্দিষ্ট অনুদানের বিনিময়ে সিকিমের রাজা এই দার্জিলিংকে ব্রিটিশদের উপহার দেন। যদিও ক্যাপ্টেন লয়েড দার্জিলিংয়ের আবিষ্কারক, তবে দার্জিলিংয়ের রূপকার হলেন ডক্টর ক্যাম্পবেল, যাকে পাঠানো হয়েছিল 1839 সালে। এখানকার ঘরবাড়ি, বাজার, জেল, চা, কফি ও ফলের চাষ, রাস্তাঘাট, এই সব কিছুর নির্মাণ তিনিই করেছিলেন। দার্জিলিংয়ে যাওয়ার জন্য ট্রেনের টিকিট না পাওয়ায় আমি ধর্মতলা থেকে বিকালের দিকের একটি বাসে চেপে রওনা হলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন সময় ভোর 4:30। সেই কাক ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। গতকাল ধর্মতলা থেকে সন্ধ্যাবেলার NBSTCর যে বাসে আমি চড়ে বসেছিলাম, সেটি সময়ের আগেই পৌঁছে দিল শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে। এর পাশেই শিলিগুড়ি জংশন, আর এখান থেকে খানিকটা দূরেই নিউ জলপাইগুড়ি জংশন। এত সকালে বাস না চললেও দেখলাম দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ির চালক তার যাত্রীর অপেক্ষা করছে। মাত্র 250 টাকা জনপ্রতি ভাড়ায় তারা পৌঁছে দিচ্ছে এখান থেকে প্রায় 77 কিলোমিটার দূরে পাহাড়ের রানী দার্জিলিংয়ে। আমি ভেবেছিলাম কি 4:30 বাজে, তাই এত সকালবেলায় হয়তো কোনো কিছু পাবো না, কিন্তু না, দেখলাম বাস আছে, তারপরে শেয়ার গাড়ি আছে, আর রিজার্ভ গাড়ি তো আপনারা পাবেন। যারা শেয়ার গাড়িতে করে নিয়ে যায় তাদেরকে বলি তারাই রিজার্ভে নিয়ে যাবে। শেয়ারে এখান থেকে এক একজনের খরচ হচ্ছে 250 টাকা, আর যদি আপনারা একটা গাড়ি রিজার্ভ করে নেন তাহলে 2500 টাকা খরচ হবে। এখানে একটা জিনিস বলি কি, পর্যটনের মরশুমে কিন্তু এই রেটটা ওঠানামা করে। যদি আপনারা, এটা শিলিগুড়ি থেকে বলছি, যদি আপনারা NJP থেকে আসেন, শিলিগুড়ি NJPর দূরত্ব খুব বেশি নয়, 5 কিলোমিটার। যদি NJP থেকে আসেন, NJP স্টেশনের ওভারব্রিজ থেকে নেমেই একটু সামনের দিকে এগোবেন। এখন কাজ হচ্ছে, চা বাগানগুলো দেখুন কি ভালো লাগছে। আচ্ছা, এখন কাজ হচ্ছে তো একটু এগিয়ে আসবেন। নতুন যে ওরা স্ট্যান্ড করেছে সেখান থেকে শেয়ারেও পাবেন আর রিজার্ভও পাবেন। আর ওখানে আবার যাত্রী সাথীর অ্যাপ দিয়েও গাড়ি বুকিং করা যায়, তো সেখান থেকেও আপনারা করে নিতে পারেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দূরত্ব 77 কিলোমিটার, সময় লাগছে 3.5 ঘন্টা ধরে চলুন। কার্শিয়াং এর যে পথ, সেই পথটা দিয়ে যাচ্ছি। এখানে আরো একটা সুন্দর পথ আছে, সেটা হচ্ছে মিরিকের রাস্তা। যদি আপনারা যান তাহলে দূরত্ব একটু বেশি,
আর ভাড়াটাও আপনাদের একটু বেশি পড়বে। একে এত সকাল আর তার মধ্যে এই বৃষ্টি, আর সেই কারণেই রাস্তাঘাট ঘর বাড়ি সব কিছু দারুণ স্বচ্ছ আর সতেজ লাগছে। দার্জিলিং মোড় থেকে হিলকার্ট রোডকে ছেড়ে আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে মাটিগড়া কার্শিয়াংয়ের রাস্তা ধরলাম। রোহিণী, কার্শিয়ং, সোনাদা আর ঘুম হয়ে আমি পৌঁছে যাব দার্জিলিং। যত উপরে উঠছি সাথে সাথে দেখছি আবহাওয়া পরিষ্কার হতে শুরু করেছে। নীল আকাশের সাথে পাহাড়ের ঢালে সবুজ চা বাগান আর রঙিন ঘর বাড়ি ছবির মতো সুন্দর লাগছে। গতকাল বেশ ভালো বৃষ্টি হওয়ার কারণে সকালের দিকে আবহাওয়া বেশ পরিষ্কার হয়ে গিয়েছে। ভানুভবনের কাছে দার্জিলিং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পাশেই আমার হোটেল, কিন্তু কাঞ্চনজঙ্ঘার হালকা দেখা পাওয়ায় গাড়ি থেকে নেমে আমি হাঁটতে শুরু করলাম মলের দিকে। কারণ এইসব পাহাড়ি অঞ্চলের আবহাওয়ার কোনো ভরসা নেই, মুহূর্তের মধ্যেই চারপাশ একেবারে মেঘে ঢেকে যায়। মল থেকে কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য চোখে ধরা পড়ে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল সেঙ্গা প্যালেস। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেটা আছে দার্জিলিং এর তার একদম পাশে এই যে আয়নাটা দিয়েছে, এটা তো দাঁড়িয়ে দেখা যাবে না, চেয়ারে বসে দেখতে হবে। বিছানাটায় 2 জন, 3 জন হবে না, এটা 2 জন ঠিকঠাক শোয়া যাবে। এই একটা টেবিল আছে ছোট্টখাট্ট, একটা টিভি, আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, পরিষ্কার। তাই এই রুমটা দিয়েছে এনাদের। এই মানে হোটেলের ডান দিকে এইরকম ছোট ছোট রুম আছে, আর পাশে হচ্ছে বড় রুম আছে যেটাতে বড় বেড রুম, ভিউ। এই যে ভানুভবনটা আছে না, ভানুভবনের ঠিক নিচেই এইটা হোটেল সেঙ্গা প্যালেস। আপনারা যদি বাজেট রুম খোঁজেন তাহলে এই হোটেল ঠিকঠাক। হোটেলে ফ্রেশ হয়ে বেরোলাম সকালের প্রাতঃরাশ সারতে। কেভেন্টার্সের উল্টো দিকে ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই একটি রেস্টুরেন্ট আছে যার নাম নাওয়াং রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট স্থানীয় মানুষদের কাছে বেশ জনপ্রিয়। গরম গরম মোমো আর সাফালে মন্দ লাগলো না। ব্রেকফাস্ট করে সোজা চলে এলাম মলের কাছে চৌরাস্তায়। এরপর ডান দিকে মহাকাল মন্দিরের রাস্তা ধরলাম। নিউ মহাকাল মার্কেটের যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এটা মল রোড। এই রাস্তাটা সোজা চলে যায় অবজারভেটরি হিলের যে ভিউ পয়েন্ট আছে, সেখানে সানরাইজ খুব ভালো দেখা যায় সেখান থেকে। আবার এই মল রোডটাই পুরোটা ঘুরে এসে আবার এই চৌরাস্তাতে এসেই মিলিত হয়েছে। বাম দিকে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িটা দিয়ে আপনারা মহাকাল মন্দিরে চলে যেতে পারবেন। এই এসে গেছে। আর এই নিচের রাস্তাটা চলে গেছে ওই ভিউ পয়েন্ট গুলোর দিকে। আপনারা যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান, সূর্যোদয় দেখতে চান, তাহলে এখান থেকে চলে যাবেন। খুব সুন্দর রাস্তাটা, পাখির কিচিরমিচির, গাছ গাছালি, খুব ভালো। এখন সিঁড়ি দিয়ে উঠতে হবে বেশ কিছুটা। প্রথমে সিঁড়ি, তারপরে চড়াই রাস্তা। ওম নমঃ শিবায়। চড়াই ভালোই। এই পাহাড়ে সবার প্রথমে একটি মনাস্ট্রি নির্মাণ করা হয়েছিল যার নাম ছিল দর্জিলিং। মনে করা হয় এই মনাস্ট্রির নাম থেকেই এই স্থানের নাম হয়েছে দার্জিলিং, যার অর্থ বজ্রপাতের দেশ। 1765 সালে লামা দোর্জে রিনজিং এর নির্মাণ করেছিলেন। আর এই মন্দিরটির নির্মাণও তিনিই করেছিলেন 1782 সালে। ভগবান শিব ও ভগবান বুদ্ধকে এখানে পূজা করা হয়।
1815 সালে গোর্খা আক্রমণের ফলে এই মনাস্ট্রির দারুণ ক্ষতি হয়। সেই সময় ব্যাপকভাবে লুটপাটও চলেছিল। এরপর এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ভুটিয়া বস্তিতে এই মনাস্ট্রিকে স্থানান্তরিত করা হয়েছে। আমার উপর দিকে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটাই হচ্ছে মল। এই রাস্তাটা দিয়ে আমি গেলাম মহাকাল মন্দিরে। আর এই যে এখন যাচ্ছি হচ্ছে ভুটিয়া বস্তি মনাস্ট্রিতে। এই রাস্তাটা না মানে পুরোটাই যাওয়ার সময় একদম ঢাল রাস্তা, তার ঢাল রাস্তা খুব আরামে যাব, কিন্তু ওঠার সময় যা কষ্ট হবে। যাদের সমস্যা আছে না, একটু হাঁটুর সমস্যা আছে বা তাদের আমার মনে হয় একটু না আসাই ভালো, বা ধীরে 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 আসলে আসা যাবে। একটু বুঝে সুঝে আপনারা আসবেন, নাহলে কষ্ট হবে। তা এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে দেশবন্ধু রোড। এই দেশবন্ধু রোড নামকরণের পিছনে যে উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে আমাদের শ্রদ্ধেয় কবি এবং বিপ্লবী চিত্তরঞ্জন দাস, তার বাড়ি আছে যার নাম হচ্ছে স্টেপ অ্যাসাইড। সেই বাড়িটা ওই 19বিংশ শতাব্দীর সময় নির্মাণ করা হয়েছে, শুরুর দিকে একদম নির্মাণ করা হয়েছে। এক ইংরেজের বাড়ি ছিল, তারপরে সেখান থেকে আমাদের শ্রদ্ধেয় চিত্তরঞ্জন দাসের যিনি বন্ধু তার কাছে আসে, তারপর ওনার কাছে আসে। তার জীবনের শেষ সময়টা তিনি ওই বাড়িতেই কাটিয়েছেন। আর 1925 সালে তিনি এই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো এখানে একটা মেমোরিয়াল তৈরি করে দেওয়া হয়েছে তার বাড়িতে। আরেকটা কি, ওখানে এখন ওই মেটার্নিটি যে সেন্টার হয়, সেই সেন্টার সাথে চাইল্ড ওয়েলফেয়ারের যে সেন্টার সেটা আছে। আর একটা মিউজিয়াম ছিল, কিন্তু সবসময় খোলা তো থাকে না, তাই এসেছি। বাড়িটা দেখুন না, সেই কলোনিয়াল যে স্থাপত্য, সেই স্থাপত্যর নিদর্শন। এই লেখা আছে এখানে ইটারনাল হোপ, দেশবন্ধুস ফাইনাল জার্নি। এখানে গান্ধীজি একবার এসেছিলেন, যে সময় তিনি এখানে আসেন গান্ধীজিও এসেছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1870 থেকে 1925, বেঙ্গলি ফ্রিডম ফাইটার, পলিটিশিয়ান, পোয়েট, অথার and leader of the Bengali Swaraj Party. দেশবন্ধু সংগ্রহালয় থেকে বেরিয়ে সামনের রাস্তা ধরে এগোতে লাগলাম ভুটিয়া বস্তি মনাস্ট্রির দিকে। চারপাশ কুয়াশায় ঢেকে গিয়েছে। এমন সময় আমার সাথে দেখা হলো প্রতীক্ষার। प्रतीक्षा, तुम यहाँ पे हर हफ्ते आती हो? जी? हर हफ्ते यहाँ पे आती हो? हर वीक में? जी ऐसे भी आती रहती हो। अच्छा, आपको जगह अच्छा लगता है? अच्छा लगता है, हम तो यहीं पैदा हुए। अच्छा, क्या करती हो आप यहाँ पे गुम्बा में? जाके खेलती हो? पुस्तक बोलती हो ना, सबने बोका है ना खाली खाली बैग। हाँ। आपने देखा खाली खाली बैग? हाँ। उसमें हम लोगों को मिठाई देते हैं, भोरी भोरी। हाँ, चलो अच्छा है। আমি মনাস্ট্রিতে চলে এসেছি। স্থানীয় প্রচুর মানুষ এখন এখানে এসেছে। প্রতীক্ষা আমাকে বলে গেল যে আপনি যখন যাবেন এইখান দিয়ে যাবেন, মাঝখান দিয়ে নয়। কেউই ওই জন্য দেখছি মাঝখান থেকে আসছে না, বাজনা বাজছে। তা এই মনাস্ট্রিটা সিকিমের ফোদাং যে মনাস্ট্রি, তারই একটা অংশ ছিল। আর মনাস্ট্রিটা ছিল হচ্ছে যেখানে মহাকাল মন্দির আছে সেখানে। তারপর কি হয়, গোর্খা আক্রমণ হয়, বারবার ধ্বংস হয়, লুটপাট হয়, ক্ষতি হয়। অনেক লিপি আছে এখানে, এখনো আছে, সেইগুলোরও অনেক ক্ষতি হয়েছিল আর যা যা ছিল। তারপর ব্রিটিশরা সহায়তা করে আর তাদেরকে বিতাড়িত করে গোর্খাদের। তারপর 1860 সালে এইখানে মনাস্ট্রি নতুন করে তৈরি করা হয়। আসুন, আজকের পরিবেশটাই আলাদা।
এইবার অনেকটা চড়াই করে উঠতে হবে, অনেকটা রাস্তা নেমে এসেছি। একটু আগে তো কিছুই দেখা যাচ্ছিল না, এখন তাও ঠিক আছে, তাও দেখা যাচ্ছে। একটা জিনিস দেখছি কি, মানে আমাদের ওখানে যেমন মন্দিরে একটা রেস্ট্রিকশন থাকে না, তা এখানে দেখছি মানে কুকুরগুলোকেও দেখছি ভিতরে যেতে, মানে এমন নয় যে বাধা আছে। দুর্দান্ত একটা পরিবেশ, চলুন বেরিয়ে যাই এবার। ওই ভুটিয়া বস্তি মনেস্ট্রি থেকে যে মলের যে আসার রাস্তাটা ভীষণ চড়াই, ভীষণ। মোটামুটি কত সময় লাগলো? হ্যাঁ 12-13 মিনিট, 15 মিনিট ধরে রাখুন। আচ্ছা, এই মল থেকে যেমন আপনাদের বলছিলাম যে ওদিকের রাস্তাটা হচ্ছে মহাকাল মার্কেট চলে যাওয়া যায়, মহাকাল মার্কেট হয়ে সোজা মহাকাল মন্দির। আর এখানে হচ্ছে একটা চৌরাস্তা, হকার্স মার্কেট দার্জিলিং। আসলে এই পুরো রাস্তাটাই ঘুরে আবার এখানে আসে, সোজাও একটা রাস্তা এনসিসি রোড ধরে জুয়ে চলে যাওয়া যায়। আসুন আপনাদেরকে একটা সুন্দর চার্চ দেখাবো, যার নাম হচ্ছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। এই হচ্ছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গোর্খা রঙ্গমঞ্চ ভবন। এইটা, এই সামনে অনেক শেয়ার গাড়ি পাওয়া যায়, এটাই ভানু ভবন। আর এই হচ্ছে সেই চার্চ। স্কটল্যান্ডে একজন প্রসিদ্ধ সাধক আছেন সেন্ট অ্যান্ড্রিউস, তার নামেই এই চার্চ নির্মাণ করা হয়েছে। 1843 সালে এর নির্মাণ করা হয়, কিন্তু 1867 সালে বজ্রপাতের ফলে এই যে চার্চ আছে এর ভীষণ ক্ষতি হয়েছিল। তারপরে আবার 6 বছর পর 1873 সালে এর আবার পুনর্নির্মাণ করা হয়। আমি শুনেছি যে দার্জিলিং এর যিনি আবিষ্কারক ক্যাপ্টেন লয়েড, সেই ক্যাপ্টেন লয়েডের নাম নাকি এখানে খোদাই করা আছে। এর আগে একবার এসেছিলাম, তা তখন প্রবেশ করা যাচ্ছিল না, এখন মেনটেনেন্স হচ্ছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, দেখি যদি যাওয়া যায় তাহলে হয়তো সেই মহান মানুষটার নাম দেখতে পাবো, আপনাদেরকে দেখাতে পারবো। না, এটা বন্ধ আছে, বলছে যে এখানে টাইমিংস দেখছি সকাল 9টা থেকে, তা বলছে যে আরেকটু পরে খুলবে। ঠিক আছে, আরেকটু পরে যদি আসতে পারি দেখবো, আর না হলে বলছে যে রবিবার দিন তো একদম সবসময় খোলা থাকে সকাল থেকে। আচ্ছা দেখুন, সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, এই ভানু ভবন, এই ভানু ভবনের পাশ দিয়ে একটা রাস্তা চলে যায় লেবংকাট রোড। ওই লেবংকাট রোড দিয়ে যদি খানিকটা হাঁটা যায়, মানে নামার সময় তো পুরোটাই ডাউন রাস্তা, নিচের দিকে নামতে হবে উতরাই। এই দেখুন, এই হচ্ছে মোড়। উপরের যে রাস্তাটা এটা এনসিসি রোড, এই রাস্তা দিয়ে সোজা গেলে জুয়ে যাওয়া যায়, একটা পার্ক আছে, পার্কে যাওয়া যায়। আর এই যে নিচের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে লেবংকাট রোড, লেবংকাট রোড হয়ে একটা খুব সুন্দর চায়ের বাগান দেখাবো। মনে করা হয় যে দার্জিলিং এ যতগুলো চায়ের বাগান আছে তার মধ্যে দ্বিতীয় প্রাচীন। এই রাস্তাটারই কথা বলছিলাম, এই রাস্তাটা সোজা চলে যায় হচ্ছে চকবাজার, আমি সামনে যাবো। বেশ আসছিলাম রাস্তা দিয়ে, হট করে দেখছি কি হ্যাপি ভ্যালি টি স্টেটের বোর্ড। আমি কতক্ষণ এসেছি, ওই যে রাস্তাটা পার হওয়ার পর 3 মিনিট 4 মিনিট হেঁটে এসেছি। তারপরেই দেখছি বিশাল বড় একটা চায়ের বাগান, আর ওখানে মেঘগুলো ভেসে যাচ্ছে, কি ভালো লাগছে। মানে দার্জিলিং এ যতগুলো টি স্টেট আছে তার মধ্যে এটা অন্যতম, মানে প্রাচীন টি স্টেট। 1854 সালে এর প্রতিষ্ঠা হয়। আমি ওই দেখবো অরেঞ্জ ভ্যালি, অরেঞ্জ ভ্যালির থেকেও এটা অনেক বড়, 440 একর জায়গা জুড়ে এর বিস্তার, এর অবস্থান।
কি ভালো লাগছে, এইখান থেকে তো মানে দারুণ সুন্দর লাগছে। এখানে না বেশ কিছু শ্রমিক আছেন যারা কাজ করেন, 1,500 শ্রমিক এখানে কাজ করেন। ওই নিচে ওনাদের কারখানাও আছে, তবে কি এতটা নিচে নামলে আমি উঠতে পারবো সেটা একটা বড় ব্যাপার। ওয়েদারটা দারুণ সুন্দর হয়ে গেছে, ওয়েদারটা দারুণ সুন্দর। दीदी गुड मॉर्निंग, ये फैक्ट्री जाने के लिए और कितना टाइम लगेगा? यही है, फिर मैं ऊपर आ पाऊंगा? हाँ वो तो डोजर लग रहे, रास्ता ही नहीं है। रास्ता ही नहीं है? ये देखिए। अच्छा, उसके ऊपर से आना होगा। हाँ। कितना टाइम लगेगा वो नीचे से ऊपर आने के लिए? ज्यादा नहीं लगेगा, तो 15 मिनट। 15 मिनट? यही तो है फैक्ट्री। यही है ना? চায়ের যে প্রসেসিং ফ্যাক্টরিতে কিভাবে হয় সেটা তো দেখা যাবে না, আজকে হলিডে। তো বলছে যে আপনি কালকে আসুন, কালকে আসলে পুরো ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলা হবে। তো 100 টাকা করে টিকিট, এই সামনে কিছুটা আসলাম আর ওই ফ্যাক্টরি। তাই আমি ভাবলাম যে থাক, আমি বললাম যে আমি চায়ের বাগানটা ঘুরি। বলছে হ্যাঁ হ্যাঁ চায়ের বাগানটা আপনি ঘুরুন। দেখুন মেঘগুলো কেমন এসে গেল কথা বলতে বলতে। এই দেখুন আমার পিছন দিকে এই হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট। ওইখান থেকে উপরে উঠে একটুখানি এলাম, এই দেখুন এখানে সেমেট্রি আছে, এটাই হচ্ছে ওল্ড সেমেট্রি। এই নিচে অনেকগুলো আছে সমাধি, আর এই উপরেও একটা আছে। তাই এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে সংরক্ষিত একটা জায়গা, এলাকা সংরক্ষণ করে রাখা আছে। ভিতরে প্রবেশ করা যাচ্ছে না, খুব সম্ভবত কি যে ছুটির দিন তো সেই জন্য মনে হয় বন্ধ করে রাখা হয়েছে। তা খুব একটা মেনটেনেন্স যে চোখে পড়ছে তা নয়, কিন্তু এখানে আলস্ট্রাম কেন দেখুন, সেদিন আপনাদের বলছিলাম না যে ক্যাপ্টেন লয়েড, ওই আমাদের যিনি আবিষ্কার করেছিলেন 1835 সালে এই আমাদের দার্জিলিং, আমাদের এত প্রিয় দার্জিলিং, সেই মানুষটার সমাধি এখানে আছে। আর উইলিয়াম নেপিয়ার ক্যাম্বেল, ওই ডক্টর ক্যাম্বেলেরও এখানে সমাধি আছে, ওই শেষেরটা। তো ওনার মেমোরিতে একটা ফলকও দেখছি করে দেওয়া হয়েছে, মানে দার্জিলিং এর আবিষ্কারক আর দার্জিলিং এর রূপকার, দুটো মানুষ কেমন একটা হচ্ছে। এনারা যদি না থাকতেন তাহলে কিন্তু আমরা আর এই দার্জিলিংকে পেতাম না। হ্যাপি ভ্যালি টি স্টেট থেকে ফিরতে ফিরতে সেদিন দুপুর গড়িয়ে গেল। হোটেলে ফিরে স্নান করে দুপুরের খাওয়া দাওয়া সারতে চলে এলাম দার্জিলিংয়ের বিখ্যাত কেভেন্টার্সে। এখানকার চিকেন সসেজ, সালামি আর মিট লোফ খুব জনপ্রিয়। এর সাথে এখানে খুব ভালো দার্জিলিংয়ের চাও পাওয়া যায়। আমার হোটেল থেকে আমি এখন চলে এসেছি দার্জিলিং মলে। এটা হচ্ছে চৌরাস্তা, 4টে রাস্তা এখানে একসাথে মিশেছে, সেই জন্য চৌরাস্তা। এখন এখানটা ফাঁকা আছে, তো যত বেলা বাড়বে তত এখানে ভিড়ও বেড়ে যাবে। এই জায়গাটাকে না মানে দার্জিলিংয়ের সব থেকে জমজমাট জায়গা বলা যেতে পারে। যত বেলা বাড়বে সবাই যারা যেখানে যেখানে ঘুরতে গেছেন সেখান থেকে আসবে ফিরে, তারপর এখানে গান বাজনা অনুষ্ঠান হই হুল্লোড় সবকিছু হয়। যেমন আপনাদের বলছিলাম যে 4টে রাস্তা এখানে এসে মিশেছে, সেই জন্য চৌরাস্তা। তা এই ধরুন শ্রদ্ধেয় ভানুভক্ত আচার্যের মূর্তি, এটা এই সামনে একটা রাস্তা আস্তাবলের পাশ দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে ডাক্তার জাকির হোসেন রোড। আর একটা রাস্তা ডান দিকে চলে যায়, ওটা নেহেরু রোড। ওটা দিয়ে যদি আপনারা সোজা যান তাহলে আপনারা গ্লেনারিজ, কেভেন্টার্স ওই দিকে চলে যাবেন। আবার এই যে একটা রাস্তা চলে গেছে এদিকে, সেই রাস্তাটা হচ্ছে এনসিসি রোড। এই রাস্তা দিয়ে যদি সোজা যান আধ ঘন্টার মতন যদি হাঁটতে পারেন তাহলে আপনারা যে পদ্মজা নাইডু যে জু আছে সেই জুয়ে চলে যাবেন। আর এই যে রাস্তাটা, এই যে নিউ মহাকাল মার্কেট লেখা আছে, এইটা চলে গেছে
এটা হচ্ছে মল রোড, এটা মহাকাল মন্দিরে চলে যায়। আর যদি আপনারা মহাকাল মন্দিরে না যান, গিয়ে যদি সোজা পরিক্রমা করে নেন একটা, এটা এসে ঘুরে এসে আবার এখানেই মেশে। তো এটা হচ্ছে মল রোড, এই পুরোটাই মল রোড। এই হচ্ছে শ্রদ্ধেয় ভানুভক্ত আচার্যর মূর্তি, এই যে এখানে আছে। এই যে মানুষটা, ইনি হচ্ছেন একজন নেপালি কবি, একজন লেখক, একজন অনুবাদক। অনেক উল্লেখযোগ্য কাজ তিনি করেছেন, লেখা তিনি লিখেছেন। তবে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে তিনি আমাদের রামায়ণ যে আছে, সেই সংস্কৃত ভাষায় মহাকাব্য যে রামায়ণ, তাকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন। এটাই হচ্ছে তার সবথেকে উল্লেখযোগ্য কাজ। আর যেহেতু মনে করা হয় কি যে ইনি হচ্ছেন সবথেকে প্রাচীন কবি নেপালিদের মধ্যে, তো সেই জন্য এনাকে আদি কবিও বলা হয়। কেভেন্টার্সের সামনের লাদেন লা রোড ধরে দার্জিলিং স্টেশনের দিকে যাচ্ছি। আর এই হলো দার্জিলিংয়ের ক্লক টাওয়ার বা ঘণ্টাঘর। দার্জিলিং সহ সিমলা, মুসুরি এইরকম বিভিন্ন জায়গাগুলোতেই অনেক কলোনিয়াল, নিওগথিক ও টুডোর স্থাপত্য শৈলী দেখতে পাওয়া যায়। 1850 সালে নিওগথিক স্থাপত্য শৈলীতে 100 ফুট লম্বা পাথরের তৈরি এই ঘণ্টাঘরের নির্মাণ করা হয়। আসলে 1850 সালে কেবলমাত্র এই বাড়িটির নির্মাণ করা হয়। সেই সময় এখানে তেমন কোনো বাড়ি ছিল না যেখানে মিটিং, পার্টি ও খেলাধুলা করা যাবে। তাই ঠিক করা হয় এই বাড়িটিকে টাউন হল হিসাবে গড়ে তোলা হবে। 1917 সালে লর্ড রোনাল্ডসে এর নির্মাণ শুরু করেন। 1921 সালে এর উদ্বোধন করা হয়। সেই সময় খরচ হয় 2.5 লক্ষ টাকা, যার অর্ধেক বহন করেছিলেন কুচবিহারের মহারাজা। ইংল্যান্ডের GT জেন্ট অ্যান্ড কোম্পানি এই ঘড়িটির নির্মাণ করেছিলেন। বর্তমানে এটি দার্জিলিংয়ের মিউনিসিপ্যালিটি বিল্ডিং আর আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী স্থানের মধ্যে অন্যতম। দার্জিলিং এর মল থেকে এখন যাচ্ছি দার্জিলিং স্টেশনে, টয় ট্রেনে চাপবো। দার্জিলিং মল থেকে এই জায়গাটার দূরত্ব কিন্তু খুব বেশি নয়, ওই 1 কিলোমিটারের মতো। টাটকা সব সবজি বিক্রি হচ্ছে এখানে। তা ওই 1 কিলোমিটার যে রাস্তা, দার্জিলিং এর যে সিটি সেন্টার, ওই চৌরাস্তার কাছে দেখবেন একটা ক্লক টাওয়ার আছে না, ওই ক্লক টাওয়ারের রাস্তা ধরে সোজা চলে আসবেন। ওটা লাদেন লা রোড। ওই রাস্তা ধরে সোজা হেঁটে আসলে আসার সময় পুরো আপনাকে নেমে আসতে হবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু যাওয়ার সময় আপনাকে চড়াই করতে হবে। স্টিম ও ডিজেল ইঞ্জিন নিয়ে সারাদিনে মোট 13টি টয় ট্রেনের জয় রাইড করানো হয়। এই জয় রাইড সকাল 7:15 থেকে শুরু হয়। প্রথম স্টিম জয় রাইড শুরু হয় সকাল 9:25-এ। আর এই স্টিম জয় রাইডের চাহিদাই সব থেকে বেশি। মোট 4টি স্টিম জয় রাইড সারাদিনে বিভিন্ন সময়ে করানো হয়ে থাকে। সকালবেলায় 9:25-এ, 11:30-এ, দুপুর 1:30-এ ও 3:35-এ স্টিম জয় রাইড আপনারা করে নিতে পারেন। ডিজেল জয় রাইডের ক্ষেত্রে 1 ঘন্টা 35 মিনিট আর স্টিম জয় রাইডের ক্ষেত্রে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগে। দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে মিউজিয়াম দেখানোর পর আবার দার্জিলিং স্টেশনে টয় ট্রেন ফিরে আসে। এই দার্জিলিংয়ের আবিষ্কার তো হলো, উন্নয়নও হলো, আর তারপর দার্জিলিং ব্রিটিশ ইন্ডিয়ার গ্রীষ্মকালীন আবাসে পরিণত হলো। এরপর চায়ের উৎপাদন শুরু হলো আর দিনে দিনে জনসংখ্যাও বেশ বেড়ে গেল। কিন্তু আসা যাওয়ার জন্য উপায় সেই গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি, আর তাতে সেই সময়ও অনেক বেশি লাগতো আর একসাথে অনেক জিনিসপত্রও নেওয়া যেত না। কলকাতা থেকে সেই সময় এখানে আসতে প্রায় 5 থেকে 6 দিন সময় লেগে যেত। আর ঠিক সেই কারণেই 2 ফুটের ন্যারো গেজ রেল লাইনের নির্মাণ করার কাজ শুরু হয়। 1879 থেকে 1881 সালের মধ্যে 88 কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন পাতা হয়েছিল। 328 ফুট উচ্চতা থেকে 7218 ফুট উচ্চতায় এই টয় ট্রেন চলে আসে। আর এই উচ্চতায় আসার জন্য 6টি জিগজ্যাগ ও 5টি লুপের ব্যবহার করা হয়। এই 5টি লুপের মধ্যে একটি লুপ হলো আমাদের সবার প্রিয় বাতাসিয়া লুপ। এছাড়া ভারতবর্ষের উচ্চতম রেল স্টেশন ঘুম স্টেশনও এই দার্জিলিংয়েই অবস্থিত। 2রা ডিসেম্বর 1999 সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছেন।
একে তো বাতাসিয়া লুপ খুব সুন্দর করে সাজিয়েছে, ফুল দেখুন না, আর ওই পতাকাটা উঠছে কি ভালো লাগছে। তার মধ্যে এখানে 15 মিনিট দাঁড়িয়েছি, মানে ট্রেন থেকে যখন ঢুকছি না, ওই যে সার্কেল করে যে অরবিট একটা হয় না, ওটা দারুণ সুন্দর লাগে। এই যে বাতাসিয়া লুপ, আমি যেমন আপনাদেরকে বলছিলাম যে এখানে 5টা লুপ আছে, তো তার মধ্যে একটা হচ্ছে এই বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ নির্মাণের বা কোনো লুপ নির্মাণের কারণটা দেখুন। যদি ঘুম স্টেশনকে ধরা হয় তাহলে ঘুম স্টেশনের উচ্চতা ৭,৪০০ ফুটের মতো, আর যদি দার্জিলিংকে দেখা হয় তাহলে ৬,৮০০ ফুটের মতো। আর এই জায়গাটায় বিশেষ করে দুটো স্টেশনের মাঝখানে এই যে জায়গাটা, এই জায়গাটা অনেকটা হাইট। এবার তার মানে ট্রেনটা কি হঠাৎ করে নিচের দিকে নেমে যাচ্ছে, মানে যখন আসছে তখন ঘুম স্টেশন হয়ে যখন দার্জিলিং যাচ্ছে তখন ঘুম স্টেশন উঁচু, দার্জিলিং নিচে। এবার হঠাৎ করে যদি ট্রেনকে নামায় তাহলে তো ট্রেন উল্টে যেতে পারে। তো সেই জন্য কি লুপ করে করে নিয়ে আসা হয়। যেমন আমরা কোনো পাহাড়ে উঠি, চড়াই রাস্তায় উঠি, গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আসা হয়, এই হর্ন দিয়ে দিয়েছে উঠে যেতে হবে। তো ঠিক সেই রকমই কারণে এই যে লুপগুলো নির্মাণ করা হয়েছে। এই হচ্ছে ঘুম স্টেশন। একটু লেট হয়ে গেছে, মানে একটু অন্ধকার হয়ে গেছে, তবে মানে এমন নয় যে পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘ এসে গেছে তো। আর এই জায়গাটার উচ্চতা তো ৭,৪০০ ফুট, সেই জন্য মানে সবসময় এখানে মেঘলাই থাকে বেশিরভাগ সময়। তবে ঠান্ডা খুব একটা নয়। ৭,৪০৭ ফুটের উচ্চতা আমাদের ভারতবর্ষের সব থেকে উচ্চতম স্টেশন। আর এখানে একটা ঘুম মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা আমরা দেখবো। এই যে বলছে ঘুম মিউজিয়াম 10টা থেকে 1টা, তারপরে 2টো থেকে 4টে অবধি খোলা থাকে। এন্ট্রি ফি 20 টাকা পার হেড। দার্জিলিং ভ্রমণের পরের পর্বে আপনাদের জন্য থাকলো পরের দিন একটি গাড়ি রিজার্ভ করে এখানকার কোন কোন জায়গাগুলি আমি ঘুরে দেখলাম সেই সংক্রান্ত নানান তথ্যগুলি। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।